আমি আমার বাপের বাড়ি গ্রামের একটা মেয়েকে চিনি। ওর নাম সঙ্গীতা। এমনিতে বিধবা, তবে ওর হাতে দই বড়া খেতে দারুণ স্বাদ। ও দই বড়া বানালে দোকানে কাস্টমারদের একেবারে লাইন পড়ে যাবে। কিন্তু গ্রাম থেকে এখানে আসতে রাজি হবে কি? হ্যাঁ, ওই 1 বছর আগে ওর বরটা মারা গিয়েছে। এখন কাজের সন্ধানে আছে। এখানে এনে যদি আমরা ওকে একটা থাকার জায়গা দিই তাহলে ও ঠিক আসবে। ঠিক আছে, তুমি ওর সাথে কথা বলো। পরের দিন রাজরানী ওই গ্রামে গিয়ে সঙ্গীতার সঙ্গে কথা বলে তাকে নিজের সঙ্গে শহরে নিয়ে যেতে রাজি করিয়ে নেয়। সঙ্গীতা, আমি তোকে থাকার জন্য একটা ঘর দেব, আর যা লাভ হবে দুজনে অর্ধেক নিয়ে নেব। সঙ্গীতা ছিল বিধবা, আর তার কাছে ছিল 5 বছরের একটি ছেলে। তাই কাজের প্রয়োজনে সে শহরে চলে আসে রাজরানীর সঙ্গে। রাজরানী সঙ্গীতাকে থাকার জন্য একটা ঘর দেয়। সঙ্গীতার জন্য তাড়াতাড়ি একটি দোকান বানিয়ে দেয়। এখন ওই দোকানে রাজরানী কাউন্টারে বসে টাকা পয়সার হিসাব রাখছিল, আর সঙ্গীতা দই বড়া বিক্রি করছিল। আর কিছুক্ষণ পর তাদের দোকানে একজন কাস্টমার এসে দই বড়া খেয়ে বলে, আরে বাহ দিদি, কি স্বাদ এই দই বড়াতে। হ্যাঁ, আমাদের দোকানটা তো এমনই, একবার খেলে বারবার খেতে হবে। 1 সপ্তাহ পর অর্ধেক লাভ মেম সাহেব সঙ্গীতার হাতে তুলে দেয়। প্রায় মাসখানেক এমন হিসাবেই কাজ চলতে থাকে। আর প্রত্যেক দিন তাদের লাভ বাড়তে দেখে সেঠ সেঠানির মনে খুবই লোভ জন্মায়। আসল মজা তো তখনই রাজরানী, যখন সব প্রফিট আমাদের পকেটে আসবে। সে যে কি মজা। আমি আজকেই এ ব্যাপারে সঙ্গীতার সঙ্গে কথা বলছি। এরপর সেঠানি সঙ্গীতার সঙ্গে কথা বলতে যায়। সঙ্গীতা, তুই তো জানিস এখন জিনিসপত্রের দাম কত বেড়ে গেছে। তারপর দোকান খুলে বিদ্যুতের বিল দিতে হয়, আর বাকি সব তো আছেই। তাই এখন আর তোকে অর্ধেক লাভ দিতে পারবো না। আমি প্রত্যেক দিন তোকে 200 করে টাকা দিয়ে দেব, ঠিক আছে? কিন্তু ম্যাডাম, আমাদের তো কথাই হয়েছিল অর্ধেক অর্ধেক লাভ নেওয়ার। তাহলে এখন কেন আপনি পিছুপা হয়ে যাচ্ছেন? মনে হচ্ছে তুই লোভে পড়ে গেছিস সঙ্গীতা। আমি লোভে পড়িনি দিদি, আপনি পড়েছেন লোভে। এখন দই বড়া বেশি বিক্রি হচ্ছে বলে আপনি বেশি লাভ করতে চাইছেন, তাই আমাকে মাত্র 200 টাকা মজুরি দিচ্ছেন। আচ্ছা, এখন তুই আমার মুখে মুখে তর্ক করবি? আমারই ভুল হয়েছে তোকে শহরে নিয়ে আসা। ঘর দিলাম, কাজ দিলাম, সবটা ভুল হয়েছে আমার। এখানে আমি ভুলটা কি বললাম দিদি? সারাদিন আমি আর আমার ছেলেটা অনেক পরিশ্রম করি, এতটুকু তো আমাদের অধিকার। এরপর সেঠানি রেগে গিয়ে মা আর ছেলেকে বাড়ি আর দোকান থেকে বার করে দিলে সঙ্গীতা পার্কে বসে বলে, এবার আমাদের গ্রামে ফিরে যেতে হবে রে বাবু, এখানে আমাদের থাকার কোনো জায়গা নেই। মা, আমাদের কাছে কিছু টাকা আছে তো, চলো না আমরা নিজেদেরই দই বড়া বানিয়ে বিক্রি করি। এরপর সঙ্গীতা একটি ঝুপড়ি ভাড়া করলো, একটি পুরনো ঠেলাগাড়ি কিনে বেঁচে থাকা পয়সা দিয়ে দই বড়া জিনিসপত্র কিনলো, আর 3 দিন বাদে রাস্তার ধারে নিজের বানানো দই বড়া বিক্রি করতে শুরু করলো। লোকজনেরা সব লাইন দিয়ে সঙ্গীতা থেকে দই বড়া কিনে খাচ্ছিল। আর প্রথম দিনেই এমনটা দেখে সঙ্গীতা, এত টাকা, এটা তো সেঠানির অর্ধেক লাভের থেকেও বেশি। এরপর থেকে প্রত্যেক দিন সঙ্গীতার দই বড়া তাড়াতাড়ি বিক্রি হয়ে যেত। মা আর ছেলে মিলে খুব লাভ করছিল। অন্যদিকে সেঠানি দোকানে সঙ্গীতার জায়গায় আরেকটি মহিলাকে দই বড়া বানানোর জন্য রেখেছিল। কিন্তু এক কাস্টমার সেই দই বড়া খেয়ে সেঠানিকে বলে, কিছু মনে করবেন না দিদি, তবে এই দই বড়াতে আগের মতো স্বাদটা আর নেই। খেতে হলে খাও, নইলে যাও এখান থেকে। একেই তো সেঠানির দোকানে দই বড়াতে আর আগের মতো স্বাদ ছিল না, তার উপর সেঠানির এমন বাজে ব্যবহার, যার কারণে কিছুদিনের মধ্যেই তার সব গ্রাহক হারিয়ে যায়। আর প্রত্যেক দিন লোকসানের মুখ দেখতে দেখতে সেঠানি তার দোকান বন্ধ করে দেয়। আর অন্যদিকে সঙ্গীতা নিজের পরিশ্রম দিয়ে সাফল্য অর্জন করে নিজের একটি দোকান খুলে তাতে দই বড়া বিক্রি করে খুব লাভ করতে থাকে। এই কাহিনীটি হলো সবিতার, যে ছোট্ট একটা গ্রামে তার স্বামী এবং তার 4 বছরের ছোট্ট ছেলের সঙ্গে থাকত। আরে কি গো, শুনছো? কোথায় তুমি? হ্যাঁ, আসছি। কি হয়েছে গো? খুব খুশি মনে হচ্ছে। আরে খুশির ব্যাপারই যে আমাদের প্রধান মহাশয় ছেলের বিয়ে, পুরো গ্রামের সাথে আমাদেরও নেমন্তন্ন। তুমি তৈরি থেকো। আরে বাহ, এত বড় বাড়িতে বিয়ে যখন, ভালোভাবে যেতে হবে তো। হ্যাঁ, তা তো হবেই। ওখানে শহরের অনেক বড় বড় মানুষরা আসবে। আর নিশ্চয়ই অনেক খাবার থাকবে। আমাদের বান্টি তো খুব খুশি হবে। হ্যাঁ, ঠিকই বললে।
সবিতা তাদের গ্রামপ্রধান রামলালের ছেলের বিয়ে নিয়ে খুব উৎসাহিত ছিল। আর কিছুদিন বাদে বিয়ের দিন এলে কেশব সবিতা আর তার ছোট্ট ছেলে বান্টিকে নিয়ে বিয়ে বাড়িতে গিয়ে দেখে সেখানে অনেক খাবার সাজানো, কিন্তু কেশব আর সবিতার নজর পালং পনিরের উপরই আটকে ছিল। তাই খাবার খাওয়া শুরু হলে দুজনেই পেট ভর্তি করে পালং পনির খায়। আর ছোট্ট বাচ্চা বান্টি এই প্রথমবার পালং পনির খেল। আসলে কেশবদের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে দুবেলাতে সামান্য ডাল ভাত জোটাই তাদের কাছে সৌভাগ্যের ব্যাপার। আর সেইখানে এত সুস্বাদু খাবার খাওয়া তো তাদের কাছে বিরাট ব্যাপার ছিল। তিনজনেই পেট ভরে খাবার খেল। আর পরের দিন, মা মা আমি ওটা খাবো। কি বাবু, কি খাবে আমার বাবু? হয়েছে, কাল যে একটা সবুজ জিনিস খেয়েছিলাম যাতে সাদা বাক্স ছিল, ওটাই। আচ্ছা, ওটা? বাবা, ওটাকে বলে পালং পনির। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, পাগল পনিনি। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি আমার ছোট্ট ছেলের জন্য বানিয়ে দেব পাগল পনির, ঠিক আছে? ঠিক আছে মা। সবিতা হাসতে হাসতে কেশবকে পালং পনির খাওয়ানোর কথা তো দিয়ে ফেলল, কিন্তু সে নিজেই জানত না সেটা কিভাবে করবে। কেশব একজন গরিব চাষি। ফসল বিক্রি করার পরেই তার হাতে সামান্য কিছু টাকা আসত, আর সেই টাকা থেকেই পরের ফসল ফলানোর প্রস্তুতি নিতে হতো। আর সবিতাও সে কথা ভালোভাবেই জানত। এ ভগবান, বান্টিকে বলে তো দিলাম, কিন্তু পালং পনির বানাতে তো অনেক খরচ, আর এখন ওর কাছে টাকা পয়সাও নেই তেমন। যদি রাগ করে, কি করব আমি এখন? এইসব ভাবতে ভাবতেই সবিতার সারা দিন কেটে গেল। আর পরের দিন সকালবেলা উঠেই সবিতা চিন্তায় পড়ে গেল, কারণ সে কেশবের কাছে কোনো টাকাই চায়নি। আর এদিকে বান্টি সকাল থেকেই পালং পনির খাওয়ার বায়না করে যাচ্ছে। এরপর রান্নাঘরে আটা মাখার সময় সবিতার মাথায় একটা বুদ্ধি এলো। আর সে প্রতিবেশীর ক্ষেত থেকে পালং শাক নিয়ে এলো, আর জলে মাখা আটাকে চৌকো করে কেটে তেলে ভেজে নিল। আর ভালোভাবে পালং শাক রান্না করে সেই আটার টুকরোগুলোকে পালং শাকের মধ্যে দিয়ে দিল। আর তারপর, মা তাড়াতাড়ি দাও না, পাগল পনির এখনো হয়নি নাকি? হ্যাঁ রে বাবা, হয়ে গেছে, এই নে, এটা খা। আরে বাহ, আজকে তো খুব মজা হবে। হ্যাঁ বাবা, এটাই নে, তাড়াতাড়ি খেয়ে নে। ছোট্ট বান্টি কিছু না বুঝেই খেতে শুরু করলো, কিন্তু সত্যিটা জানার জন্য সবিতা মনে মনে খুব কষ্ট পাচ্ছিল। আর ওই দিন বিকালে, বাবা জানো মা আজকে কি রান্না করেছে? কি রান্না করেছে বাবা? মা আজকে ওই বিয়েবাড়ির মতন পাদল পনির বানিয়েছে। আচ্ছা, তাই নাকি? কিন্তু ওটাকে যে পালক পনির বলে রে বাবা। কেশব বান্টির কথায় হাসল ঠিকই, কিন্তু সে নিজেই দ্বিধায় ছিল যে পালং পনির বানানোর টাকা সবিতা কোথা থেকে পেল। তাই সে সবিতার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, সবিতা, বান্টি বলছিল তুমি নাকি পালক পনির রান্না করেছো? হ্যাঁ, আসলে ওই। তাহলে আমিও একটু খেয়ে দেখি, কই তাও আমায়। সবিতা বুঝতে পারছিল না যে সে কেশবকে কি বলবে, তাই সে কোনো কিছু না ভেবেই কেশবকেও সেই পালং পনির খেতে দেয়, যেখানে পনিরের জায়গায় চৌকো করে কাটা আটার টুকরো ছিল। আর পালং পনির মুখে দিতেই কেশব সবটা বুঝে গেল। তাই সে কিছুই বলল না, আর দেখল যে সবিতার চোখ জলে ভর্তি। আর এটা দেখেই কেশব খাবার ফেলে রেখে বাইরে বেরিয়ে আসে। আর কেশবের এমন ব্যবহার দেখে সবিতা ভয় পেয়ে আরো বেশি কাঁদতে লাগলো। আর কিছুক্ষণ পর কেশব একটি ব্যাগ হাতে নিয়ে বাড়ি ফিরে বলে, বান্টি, বলতো আজকে রাতে আমার সোনা বাবা কি খাবে? আমি তো ওটাই খাবো, মা যেটা বানিয়েছে, পাগল। বুঝলাম, তবে চল আজকে আমরা আসল পালক পনির রান্না করব। এই বলে কেশব হাসি মুখে পনির, ক্রিম আর বাকি সমস্ত উপকরণ সবিতার হাতে দেয়, যা সে দোকান থেকে ধারেই এনেছিল, যেগুলো দিয়ে সবিতা খুব সাবধানে আর পরিশ্রম করে পালং পনির বানায়। আর সবিতা যখন পালং পনির রান্না করছিল, তখন সেখানে বসেই কেশব আর বান্টি তাকে খুব ভালোভাবে খেয়াল করছিল। আর যখনই সবিতা আসল পনির দিয়ে তৈরি পালং পনির তাদেরকে দিল, তারা তো খুব খুশি হলো। আর পালং পনির খাওয়ার পরেই বান্টি তার মাকে জড়িয়ে ধরে। এই পাদল পনিরটা তো বিয়েবাড়ির থেকেও ভালো। সত্যি সবিতা, বান্টি একদম ঠিক বলেছে। তুমি তো জাদু করে ফেলেছো। আমার মনে হচ্ছে তোমার হাতের এই পালক পনিরই আমাদের ভাগ্য বদল করে দেবে। আমি কিছু বুঝলাম না গো, তুমি কি বলছো এটা? শোনো, আমি কয়েকদিন ধরেই ভাবছি এই চাষবাস ছেড়ে একটা হোটেল খুলব। জমি তো রয়েছে, তাই ভাবছিলাম ওখানেই যদি একটা হোটেল করি। কিন্তু এটাই বুঝতে পারছিলাম না যে ভালো খাবারটা কে বানাবে, আর এমন কি বা স্পেশাল বানাবো যার জন্য লোকেরা বারবার আমার হোটেলে আসবে।
কিন্তু এখন আমি সবই বুঝতে পেরেছি। তুমি চালাবে হোটেল, আর আমি আর বান্টি তোমাকে সাহায্য করব, ঠিক আছে? কেশবের কথাতে খুশি হয়ে সবিতা কেঁদে ফেলল। রান্না করতে সে ভীষণ ভালোবাসত, কিন্তু দারিদ্রতার কারণে সে তার এই ইচ্ছাকে এগিয়ে নিয়ে যেতে পারত না। কিন্তু সবিতার এই শখ আর ইচ্ছাই এখন তাদের ইনকামের একটা উপায় হয়ে দাঁড়ালো। আর তাই তো পরের দিন সকালবেলা থেকেই কেশব বাঁশ দিয়ে ধাবা বানাতে শুরু করলো। আর পুরো 1 সপ্তাহ পরিশ্রম করার পর সবিতার পালং পনিরের ধাবা তৈরি হয়ে গেল। শুরুতে কেশবকে কিছু টাকা ঋণ নিতে হয় ঠিকই, কিন্তু পরে সবিতার পরিশ্রম আর শখ সেটাই করে দেখালো যেটা কেশব চেয়েছিল। এমনিতে সবিতা ধাবার খাবারের জন্য অনেক কিছু একা হাতেই বানাতো, কিন্তু তার বানানো পালং পনিরই সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল। আরে ভাই, মজা এসে গেল। ও পালক পনিরেতে এরকম স্বাদ এর আগে আমি কোনোদিনও খাইনি। দারুণ হয়েছে এটা। আচ্ছা ভাই, বলছিলাম এর কি কোনো স্পেশাল কারিগর রেখেছো নাকি তুমি? বলো তো আমায়। হ্যাঁ হ্যাঁ আছে, আর উনি এই হোটেলের আসল মালিক। আর সে হলো আমার স্ত্রী সবিতা, ওই এইসব রান্না করেছে। আরে বাহ, এই তো দারুণ ব্যাপার। আচ্ছা শোনো ভাই, সামনের মাসে আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে। সব খাবার কিন্তু তোমাকেই বানাতে হবে। এখন বলো কত অ্যাডভান্স নেবে? ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাহেব, কিন্তু খাবারে কি কি বানাতে হবে সেটা তো আগে বলুন। ভাই, আমার তো শুধু একটাই ডিমান্ড, এরকম পালক পনির তুমি শুধু আমাকে বানিয়ে দাও, আর বাকি সব তুমি তোমার মতো দেখে নিও। আর এই কাজটা শেষ হলে আরেকটা কাজ আছে। আচ্ছা, কি কাজ? আসলে আমার ছেলে ইন্টারনেটে গুণী মানুষদের ভিডিও তুলে দেয়। আমার পুরো বিশ্বাস তোমার হোটেলের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে যাবে। এখন সবিতার বানানো পালং পনির আর সবিতার ধাবা একটা পরিচিতি পেতে চলেছিল, যার জন্য কেশব, সবিতা আর সবথেকে বেশি খুশি ছিল বান্টি, কারণ সে যে তার পছন্দের পালং পনির এখন রোজ খেতে পারছিল। Thanks for watching.